থাকে সেগুলো একটু প্র্যাকটিক্যাল ভিউ এখানে বোঝানোর চেষ্টা করি কেমন দেখা যায়। সবাই কম বেশি দেখছি কন্ট্রোলারটা কেমন দেখা যায়, যে এইরকম কন্ট্রোলার দেখা যায়, জাস্ট কিছুই নাই, এই কন্ট্রোলের সাথেই এই যে পোর্ট থাকে দুই দিকে, এগুলোর সাথেই এই 5টা কম্পোনেন্ট লাগানো থাকে এবং এখানে একটা এন্টিনা থাকে। এই হচ্ছে এই যে বার্জার, এইটা হচ্ছে মেন কন্ট্রোলার। আর লক এটা মেন দরজার সাথে থাকে, এই যে এরকম থাকে, এখানে একটা ফোঁটা থাকে, এই যে ফোঁটা, এই যে কি বলে, আচ্ছা এই যে একটা ফোঁটার মতো থাকে, এটার মধ্যে ওই ম্যাগনেটটা ঢুকে যায়, তখন এটা হলো, এটাকে বলে যে লক বা বোল্ড লক। আরএফআইডি কিটার মধ্যে জানি সবাই যে আরএফআইডি কে যে মধ্যে কাট পাঞ্চ করলে ঢুকে যায় সেটা, আর লাল লক একটা সুইচ থাকে, এগুলো হার্ডওয়্যার কম্পোনেন্ট, এটা আমরা কম বেশি সবাই জানি। আচ্ছা তারপরে যদি আমরা আসি, এই যে এখন মেন যে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হলো, এই যে কন্ট্রোলারটা দেখলাম, এই যে এই পোর্টের একটা সিরিয়াল নাম্বার আছে, এই দিকে একটা সিরিয়াল নাম্বার আছে, সেইটাই আমরা এখানে আমরা এটা দেখবেন যে ডায়াগ্রামে এই যে কানেক্টর গুলো লাগানো থাকে সেটার একটা, এই যে কন্ট্রোলার 1 থেকে 24 পর্যন্ত কন্ট্রোলার, সেখানে দেখেন এই যে 24 ভোল্টের পাওয়ার রেকটিফায়ার থেকে একটা আসছে, এই যে এইটা হচ্ছে লক, লকের মধ্যে 2 4 6টা তার আছে, এই 6টা তার এই যে এই পোর্টে গুলো লাগিয়ে গেছে, ভাইব্রেশন সেন্সরের 2টা তার আছে, সেটা এখানে কন্ট্রোল লাগিয়েছে, খুবই ইজি। ডোরের সুইচ, এই যে ডোরের সুইচ, এটা 2টা তার আছে, সেখানে 2টা টার্মিনাল লাগিয়েছে, বার্জারের 2টা তার আছে, এই যে বার্জারের 2টা তার আছে, এটাও কন্ট্রোলে লাগিয়ে গেছে 15-16। তারপরে হচ্ছে যে আরএফআইডি রিডারে 4টা তার আছে, আরএফআইডি রিডার এখানে পরে দেখাচ্ছি, এটা 4টা তার, খুবই ইজি, এটা জাস্ট কন্ট্রোলার লাগে যায়। এটা হচ্ছে জাস্ট কানেক্টিভিটি জাস্ট বোঝার জন্য। আমরা যদি আমরা আরেকটু দেখি, অনেকে বলতেছিল যে ম্যাগনেট, ডোর ম্যাগনেট, এই যে এটা হচ্ছে পাল্লার সাথে লাগানো থাকে, এই যে সেই পাল্লার সাথে এখানে একটা গর্তের মতো আছে, এখানে গর্তের মতো আছে, এখানে একটা ম্যাগনেট আছে, এইটার মধ্যেই মানে এই ওই লকের মধ্যে যে এই যে এখানে লকের বোল্টটা এর মধ্যে ঢুকে যায়, যখন পাল্লার মধ্যে আসে এখানে এটা ঢুকে যায়, এখানে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটা যখনই ওর টাচ করে এই পাল্লার সাথে, তখন ওই লকটা এইটার গর্তের মধ্যে ওই লকটার বোল্টটা ঢুকে যায়, তখন এটা লেগে যায়। এটা হলো ডোর ম্যাগনেট, ম্যাগনেট প্লেট। অনেকে বলতেছেন ম্যাগনেট প্লেট চুরি হয়ে গেলে কি হবে, যাক চুরি হয়ে গেলে আমরা এটা ম্যানেজ করবো, আমাদের স্পেয়ার আছে। আর এটা হচ্ছে বোল্ট লক, 2টা জিনিস থাকে, এটা থাকে কবজার ইয়ার সাথে, পাল্লার সাথে, আর এটার সাথে ফিক্স যে ডোর আছে এটা হচ্ছে লক, আর এটা হচ্ছে ম্যাগনেট, 2টা কিন্তু এটা হলো পাল্লার সাথে থাকে, আর এটার সাথে থাকে হচ্ছে দরজার, ফিক্স দরজার সাথে। এটার মধ্যে একটা গর্ত আছে, এই গর্ত আছে পাল্লার সাথে, যেটা একটা গর্ত আছে ম্যাগনেটের সাথে, আর যখনই এইটা পাল্লাটা যখন এখানে আসে, তখন এখান থেকে একটা বোল্ট বের হয়ে এর মধ্যে ঢুকে যায়, এইটাই হচ্ছে লক। এটা মেসেজ দিয়েও ই করা যায়, খোলা যায়, এসএমএস দিয়েও খোলা যায়, আর এফআইডি কার্ডেও খোলা যায়, এই যে সিম্পল টেকনোলজি। আর আমরা ভাইব্রেশন সেন্সর দেখছি, একটু অফ রাখি, একটু সবাই একটু সাইলেন্ট থাকি, কেউ একজন সাইলেন্ট করে দিত, একটু আমাকে একটু হেল্প করে দিন, একটু সাইলেন্ট করে দিই, একটু সাইলেন্ট হই। এই যে এটা হলো ভাইব্রেশন সেন্সর, সেন্সরটা কি জিনিস, যে দরজার সাথে, কাউকে একটু সাইলেন্ট করে দিত প্লিজ, যে কথা বলতেছিল না প্লিজ আমাকে একটু হেল্প করেন। আচ্ছা এই যে সেন্সরটা দরজার সাথে লাগানো থাকে, এটা কন্ট্রোলের সাথে লাগবে, এটার কাজ কি, যে কেউ যদি চোর যে যদি এখানে ভাঙার চেষ্টা করে, এখানে 2টা 4টা বাড়ি মারলেই তখন বেলটা বাজানো শুরু করে এবং অ্যালার্ম জেনারেট হয়, তখন যে আমরা এই যে সেফ কেস অ্যালার্ম পাই না, যে মানে একটা অ্যালার্ম পাই না, কি এটা কি বলা, কি ব্রিজ অ্যালার্ম, সিকিউরিটি ব্রিজ অ্যালার্ম, তখন এটা ব্রিজ অ্যালার্মটা জেনারেট হয়। এবং আরএফআইডি কার্ড আমরা জানি, এটা আরএফআইডি কার্ডটা এইভাবে আমরা পাঞ্চগুলো হয়। এবার আসি যে একটা ফিউজ থাকে, আমরা যে পাওয়ারটা নেই 24 ভোল্টের, যে আমরা দেখাইছি না যে 24 ভোল্টের একটা পাওয়ার, এই যে রেকটিফায়ার থেকে 24 ভোল্ট 48 ভোল্টের একটা পাওয়ার নেই, সেই পাওয়ারটা কিভাবে নিচ্ছি, এই যে রেকটিফায়ার প্লাস মাইনাস থেকে, মাইনাসের সাথে একটা ফিউজ লাগে, প্লাস থেকে নিয়ে এই পাওয়ারটা আমরা ওই কন্ট্রোলারটা নেই, এটা যে একটা ব্রেকার থেকে নেই, ব্রেকারের সাথে এই ফিউজটা লাগানো থাকে, কোনো সময় যদি ওই ফিউজটা কাজ না করে তাহলে কিন্তু পাওয়ার আসবে না। আমরা দেখবো এখন, আমরা গুরুত্বপূর্ণ একটা অংশ দেখবো, আমরা হার্ডওয়্যার গুলা মোটামুটি এই ছিল। কারো কোনো প্রশ্ন আছে হার্ডওয়্যার মানে বোঝার জন্য, যে আমরা হার্ডওয়্যার বুঝি নাই কোনটা কি জিনিস, হার্ডওয়্যার তো মোটামুটি বুঝতে পারছি যে কি কি হার্ডওয়্যার থাকে, ক্লিয়ার না সবাই, না কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার ভাই। আচ্ছা এবার আসি,
এসএমইউ লক কিভাবে চেক করবে, এবার খুবই গুরুত্বপূর্ণ। আমার টোটকা চিকিৎসা একটু জানবো যে টোটকা চিকিৎসাগুলো কিভাবে আমরা নিজেরাই করতে পারি। হ্যাঁ, এটা হলো আমি একটা এসএমইউ সাইডে পুরা খুলে লাগাইছি, লাগাই অন করছি এবং পুরোটা অ্যাক্টিভ করছি, এবং শুধু তাই করি না, এবং একটা বোর্ডের মধ্যে সবগুলো কম্পোনেন্ট লাগাই এটা একটা বোর্ডে টেস্ট করে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটার থেকে আমি শেয়ার করতেছিলাম যে কিভাবে আমরা এই টোটকা চিকিৎসা করে আমরা নিজেরা, যেহেতু আমাদের অ্যাক্সেস নিজেরাই করতে হয়, এখানে অন্য কেউ হেল্প করবো না, সাফার আমাদের করতে হয়, তো আমরা কিছু জিনিস জানা থাকলে আমরা তো নিজেরা তো গাইড করতে পারবো ভেন্ডরদেরকে, বা আমরা নিজেরা অ্যাক্সেস করতে পারবো। তো এটা দেখতেছি না, এইটা হলো কন্ট্রোলার। সেই কন্ট্রোলার এই যে একটা পোর্ট, এই যে একটা পোর্ট, এটা আমি বলছি যে কিভাবে পোর্টগুলো, কিছুই না, ওই 5টা কম্পোনেন্ট এইটা এই নিচে আর উপরে লাগানো থাকে, আর কিছুই না, আর এই কি কন্ট্রোলার। এখানে আর কোনো টেকনোলজি, কোনো ধরনের রকেট সায়েন্স নাই, খুবই সহজ। আমরা যখন একটা সাইটে যাব, জাস্ট এখানে যদি সাইটটা ঠিক থাকে তাহলে দেখা যাবে যে সাইটটাতে এই 5টা জিনিস দেখা যাচ্ছে। একটা হলো পাওয়ার, এটা হচ্ছে মনিটর, ওই যে কন্ট্রোলারের উপরে দেখা যায়। একটা হলো নেটওয়ার্ক, একটা হলো অনলাইন, একটা হলো আরএক্স, একটা টিএক্স। যখনই একটা সাইট 100% ওকে থাকবে তখন এই পাওয়ারের লাইটটা জ্বলানো থাকবে। সবাই তো দেখতেছে, কিন্তু সবাই কিন্তু মনোযোগ দেই প্লিজ, খুবই কাজে লাগবে, সবাই কিন্তু সবাইকে গাইড করতে পারবে। এই যে পাওয়ারের একটা বাতি এটা জ্বলা থাকবে, নেটওয়ার্কের বাতি জ্বলা থাকবে, অনলাইনে বাতি জ্বলা থাকবে। এই 3টা বাতি যদি জ্বলা থাকে তাহলে বোঝা যাবে এই সাইটটা 100% ওকে আছে। আর এই টিএক্সআরএক্স এটা হচ্ছে যখন কাজ করে তখনই শুধু এটা মানে জ্বলবে, এটা আমার বেশি গুরুত্বপূর্ণ না। এই 3টা যদি জ্বলে তাহলে এই 5টার মধ্যে তাহলে ধরে নেব এই সাইটটা ওকে আছে। ওকে, তাহলে এই যে 5টা লাইট আছে, একটা পাওয়ার, একটা নেটওয়ার্ক, একটা অনলাইন, একটা আরএক্স আর টিএক্স, এই 5টা লাইটের মধ্যে 3টা লাইট যদি জ্বলা থাকে, একজন একটু সাইলেন্ট করি যে একটু কথা বলতেছিলাম, আমার জন্য একটু হেল্প হয় প্লিজ, আমাকে কোঅপারেট করে একটু। 3টা লাইট তো সবুজ জ্বলে থাকবে, তাহলে এখানে তো হ্যাঁ জি সবুজ জ্বলে থাকবে না? সবুজ নাই, লাল, আমি যেটা দেখছি সবুজ না, এই ক্ষেত্রে লাল জ্বলে থাকে। হ্যাঁ, সবুজ না, এখানে লাল জ্বলে থাকে। আমি এটা এই লাইট গুলো সবুজ জ্বলে না। আরএফআইডি কার্ডের লাইটটা হয়তো সবুজ জ্বলে, এটা লাইটটা লাল জ্বলবে। 3টা লাইট যদি লাল জ্বলে থাকে তাহলেই বুঝবে এই সাইটটা 100% ওকে আছে। হ্যাঁ, তাহলে আমি অন্য কিছু দেখতে পারি যে লোকাল অথবা সিমের হয়তো ডাটা শেষ হয়ে গেছে, এটা যাও, ডাটা শেষ হয়ে গেলেও এই লাইট জ্বলানো থাকবে, কারণ ডাটা আমরা দেখতে পারি। তাহলে আমরা প্রথম বুঝলাম যে এই 3টা লাইট আগে দেখতে হবে, যে এই 3টা লাইট জ্বলে তার মানে আমার 100% ওকে আছে। এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই না? আমরা নেক্সটে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? জি ভাই, ওকে, আমরা নেক্সটে যাই। হ্যাঁ জি, এগুলো হচ্ছে যে আমি যখন দরজা খুলতে পারবো, দরজা খোলার পরের মেইনটেনেন্স, এটা আমরা কিভাবে ফল্ট হ্যান্ডেল করবো, তাই না? ওকে, আচ্ছা, ওইটা আসতেছি ওটা কিভাবে যাব, এটার পরে ওই প্রশ্নেরও উত্তর আমরা খুঁজবো যে ওই প্রশ্নটা কিভাবে আমরা হ্যান্ডেল করবো, ওটা আমরা দেখবো। আমরা এই আগামী 10 মিনিটের মধ্যে আমরা যে কথাগুলো শেষ হবে, এরপরে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমরা ওই প্রশ্নগুলো দেখবো যে কিভাবে সলভ করা যায়। সেকেন্ড হচ্ছে, এবার আসে কন্ডিশনে আসি, যে এটা তো বুঝছি। এবার সেকেন্ড কি কি কন্ডিশন হতে পারে? নর্মাল কন্ডিশনে তাহলে 3টা লাইট অন থাকলে আমরা ধরে নেব যে নর্মাল কন্ডিশন, এটা তো আমরা বুঝে ফেলছি, এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই। সেকেন্ড কি কন্ডিশন হতে পারে? এখন সেকেন্ড একটা নর্মাল কন্ডিশন, যে পাওয়ার যে লাইটটা আছে সেটা অফ দেখাচ্ছে, তার মানে এই পাওয়ার লাইটটা জ্বলতেছে না। আমরা যে দেখলাম, আমরা ঢুকতে পারছি, এরকম ইনডোর একটা সাইডে যে ঢুকলাম, যার পরে কিংবা সিস্টেমে অফলাইন আছে বা এইটি ভিতরে যে ঢুকার পরে দেখলাম যে এই লাইনটা অফ আছে, এই পাওয়ার লাইনটা। তাহলে কি কি জিনিস চেক করা আছে? এই কয়েকটা জিনিস চেক করার পরেও যদি এই লাইটটা না জ্বলে তাহলে বুঝতে হবে যে এটা কন্ট্রোলারের ফল্টি। খুব ক্লিয়ার? তাহলে আমরা কি কি চেক করব? পাওয়ার যদি অফ থাকে লাইট, তাহলে প্রথমে যেটা করব যে আমরা যে ফিউজটা দেখছি, যে আমরা এর আগে দেখছি না একটা ফিউজ আছে, এই যে এই ফিউজটা এখানে টান মেরে খুললে এর ভিতরে একটা ফিউজ আছে, এই ফিউজটা একটু কন্টিনিউ দেখবো। যদি ফিউজটা কন্টিনিউ ঠিক থাকে তাহলে বুঝবো যে এইটা পাওয়ার সাপ্লাই পাচ্ছে, এবং এইটা টার্মিনালে যে ভোল্টেজটা আছে, এই যে ভোল্টেজটাও যদি পায়, অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে এই 48 ভোল্ট যদি দেখায় তাহলেও আমরা বুঝবো যে পাওয়ার ঢুকতেছে, অথবা ভিতরে তাহলে ইন্টারনালি সমস্যা আছে। তাহলে প্রথম চেক পয়েন্ট হচ্ছে যে এটার ফিউজটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে আবার এখানে 2টা ফিউজ আছে, আমরা অনেকে হয়তো খেয়াল করি নাই। একটা হলো এক্সটার্নাল ফিউজ, যেটা রেকটিফায়ারের সাথে লাগানো থাকে, সেটা হলো এক্সটার্নাল ফিউজ। আর কন্ট্রোলারের ভিতরে ইন্টারনাল একটা ফিউজ আছে,
অনেকে আমরা এটা জানি না বা এটা খুলি না। এই কন্ট্রোলারটা আমরা যদি এখান থেকে ডিসকানেক্ট করি, এটা যদি খুলে ফেলি, এই পোর্টটা এই পোর্টটা টান মারলেই খুলে যাবে, এই পোর্টটা টান মারলে খুলে যাবে। এটা যদি ডিসকানেক্ট করি, এখানে স্ক্রুড্রাইভার আছে, খুললে ভিতরে একটা ফিউজ পাওয়া যাবে, ভিতরে একটা ফিউজ আছে। হ্যাঁ, ওই ফিউজটা আমরা চেক করব। ওইটা অনেক সময় সমস্যা থাকলেও কিন্তু হবে না, মানে মানে এই ওইটাও যদি নষ্ট থাকে তাহলে কিন্তু এই পাওয়ারটা থাকবে। তাহলে দুইটা ফিউজ আছে, একটা এক্সটার্নাল ফিউজ, একটা ইন্টারনাল ফিউজ। এই দুইটা চেক করার পরে যদি পাওয়ার ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেল। আর যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আরো কিছু পয়েন্ট আছে, যে কেবল লুজ আছে কিনা, কেবলটা নষ্ট হয়ে গেছে কিনা, ডিসকানেক্ট হয়ে গেছে কিনা, হ্যাঁ, ফিউজটা মানে রেকটিফায়ার মানে ফিউজটা ফল্টি হয়ে গেছে কিনা। তারপরে এগুলো একটু চেক করব, মানে তাহলে এইটা কন্ডিশন যদি ফিউজ ঠিক থাকে, সবই যদি ঠিক থাকে, কানেক্টিভিটি যদি ঠিক থাকে, ভোল্টেজ যদি ঠিক থাকে, তাহলে বুঝতে হবে যে এটা কন্ট্রোলারের মধ্যে ইন্টারনাল সমস্যা হয়েছে, যার কারণে এটা তখন কন্ট্রোলারটা বলতে হবে যে এটা ফল্টি কন্ট্রোলার বা ইন্টারনাল সমস্যা হয়েছে। এইটার ক্ষেত্রে আন্ডার ওয়ারেন্টি হলে আই ইলেকট্রনিক্স কে আমরা পাঠিয়ে দিব, আর আউট অফ ওয়ারেন্টি হলে সাইডে রাখবো, আমরা এটা স্পেয়ার দিলে আপনারা রিপ্লেস করবেন। এ হচ্ছে যদি পাওয়ার এলইডি অফ থাকে। এখানে খুবই সিম্পল, তার সামারি হলো যে যদি দুইটা ফিউজ যদি ওকে থাকে, কেবল কানেক্টিভিটি সব ঠিক থাকে, তাহলে বুঝতে হবে যে এটার ইন্টারনাল সমস্যা আছে। আর যদি ফিউজ গুলো সমস্যা থাকে তাহলে এক্সটার্নাল ইন্টারনাল ফিউজের একটা একটু নিয়ে আসবেন। হ্যাঁ, এই যে এটা হলো ইন্টারনাল রেকটিফায়ারের সাথে এই ফিউজটা আছে, রেকটিফায়ারের সাথে রেকটিফায়ারের সাথে এই ফিউজটা আছে। আর ওইটা ইন্টারনালি একটা ফিউজ আছে, আমি দেখাইতে পারবো, আমার ল্যাপটপে আছে, হয়তো আমাকে একটু ভিতরে ঢুকে আমি দেখাইতে পারবো যে ইন্টারনাল একটা ফিউজ আছে। ওটা কি দেখতে চান? তাহলে আমি অফ করে আমি জাস্ট 1 মিনিটে ওটা দেখাইতে পারবো কিভাবে থাকে। ওটা যেন প্রশ্ন করছেন আমি একটু দেখাই দেন। আচ্ছা আমি কি অফলাইন হইছি? আমি জাস্ট আমি ওই এটা নিয়ে আসতেছি কিভাবে আছে ওইটা একটু জাস্ট। আমি কি ডিসকানেক্ট হইছি, মানে আমার স্ক্রিন শেয়ার কি বন্ধ হইছে? জি ভাই বন্ধ হইছে। আচ্ছা আমি জাস্ট একটু আমি ওইটা একটু নিয়ে আসার চেষ্টা করছি। এটা কোথায় আছে? এখানে রুবেল আছেন তো না? রুবেল, আমাদের এই রুবেল আছে না এখানে? জি না ভাই, রুবেল ভাই নাই। রুবেল থাকার কথা, রুবেল তো জয়েন করছিল, আমি দেখছি তো। এখন তো দেখতেছি না ভাইয়া। রুবেলকে একটু আপনার একটু নক করে দেওয়ার একটু কানেক্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ফোন দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি এটা খুলছিলাম। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যায়। এখানে এই যে সিন থাকে, এই যে ভিতরে যখন কন্ট্রোলার ভিতরে খুলবেন, এখানে কিছু কিছু সাইডে এই যে সম্ভবত কন্ট্রোলার ভিতরে কয়েকটা কিছু থাকে, এই যে এরকম ভিতরে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে একটা ব্যাটারি থাকে, অনেক ক্ষেত্রে ব্যাটারি থাকে না, বিল্ডিং ব্যাটারি থাকে না। এই যে সিম গুলা, এই যে সিম আমাদের এটা খুললে দেখবেন যে এরকম একটা সিম দেখা যাবে, সিম এইরকম একটা সিম থাকে। আর সম্ভবত নোবেলকে একটু লাগছিল, নোবেলকে নিয়ে আমি দেখছিলাম,
এখানে একটা ফিউজ, হ্যাঁ সিমের স্লট তো একটাই। হ্যাঁ সিমের স্লট, সিমটা এরকমই থাকে যে সিম, যে মোবাইলে যেমন থাকে না যে স্লট 1 স্লট 2, এখানে মনে একটাই স্লট। হ্যাঁ একটা স্লট আছে এই যে, আর এই যে সিমটা এইভাবে লাগানো থাকে। সিমটা দেখেন আরো ক্লোজলি আমরা দেখলে এরকম ভাবে সিম থাকে, সিমটা এরকম ভিতরে ঢুকে যায় এরকম থাকে। আর এখানে একটা ফিউজ আছে, সম্ভবত ফিউজটা ওইটা আমরা খুলছিলাম, রুবেল থাকলে ভালো ছিল, রুবেলকে নিয়ে আমি খুলছিলাম, সম্ভবত একটা ফিউজ এরকম, যাক ফিউজটা পাবেন আর কি। ওই একটা দেখা যাচ্ছে ওইটা কি বস? এই যে এটা, এই যে দেখা যাচ্ছে এটা কি? এই যে বড়টা, এই যে বড়টা ফিউজ দেখা যাচ্ছে। সাদা 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 ওইটা, হ্যাঁ হ্যাঁ তাহলে সরি পেয়ে গেছে। এই যে ফিউজটা, এই যে এটা খুললেই এই ফিউজটা চেক করবেন। তাহলে সিমটা এখানে কোথায় আছে? সিম এখানে আছে কোনটা? এখানে একটা ব্যাটারি থাকে, অনেক ক্ষেত্রে থাকে না, অনেক ক্ষেত্রে থাকে। হ্যাঁ, আর সিম এখানে সিম কোথায় আছে বলতো, এই যে এটা হলো ফিউজ, ঠিক আছে। আর এখানে এই ব্যাটারি অনেক সময় আগেকার ভার্সনে আছিল, এখনকার ভার্সনে নাই। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে এই তাহলে সিম উল্টা পাশে যেরকম সিম, ওটা হলো ওই পাশে দেখেছি, তার উল্টা পাশে সিম থাকে। তাহলে সবাইকে ক্লিয়ার যে আর এখানে প্রসেসর, সিমটা এইভাবে থাকে। আমি তো খুলে দেখছি, একবারে ভিতরে ঢুকে দেখছি। আমার কিউরিওসিটি ছিল যে ওইটা কি বানাইছি। তো আমার কাছে মনে হলো যে আমাকে যদি কোম্পানি সুযোগ দেয়, আমি এই এসএমই লকটা আমি নিজেই মানে একটা একটা কোনো পার্টিকে দিয়ে বানিয়ে ফেলতে পারবো। এখানে তো রিকোয়ারমেন্ট আছে, এটা জটিল কোনো রকেট সায়েন্স না, এটা বানানো বাংলাদেশে খুবই ইজি। তো এই যে সিমটা, আর ওইটা দেখলাম যে এটা উল্টা পাশে হচ্ছে, আমরা দেখলাম যে এই যে ফিউজ, তাহলে দুইটা ফিউজ, একটা ওখানে একটা এখানে। এখানে যেহেতু আসছি আমি, আর যে একটা কোম্পানি আমার একটাই ছিল, হ্যাঁ এই সিমের মেয়াদ আছে কিনা, টাকা আছে কিনা, ডেটা আছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এই মেয়াদটা ওই যে আই ইলেকট্রনিক্স এর ওকে ফোন করলে, সাইট কোড বললে ও চেক করে দিবে যে এটার মেয়াদ শেষ হয়ে গেছে কি, টাকা আছে কিনা, ওকে ফোন করে জানতে হবে। আমাদের হাতে নাই, আমরা চেষ্টা করতেছি, এটা আমরা কোনোভাবে কিছু এটা একটা ই আকারে, বাল্ক আকারে, পুরা না মানে পুরা সাইড লিস্ট অনুযায়ী আমাদের একটা দেখ যে এই সাইডে এতদিন পর্যন্ত মেয়াদ, এতদিন, তাহলে আমরা ওইটা অনুযায়ী আপনার প্রত্যেকটা সাইডের জন্য আলাদা আলাদা করে ফোন দেবো। এটা একটা পেইন ভাইয়া আমাদের। আপনি একটা ইমাম ভাইকে একটা মেল দিয়ে যে আমার এই সাইডে কতদিন পর্যন্ত আছে, এটার একটা দিতে বলেন। মানে কি আছে, মেয়াদ আছে বা টাকার আছে। সিমের জন্য তো ভাই অফলাইন হয়ে গেলে তাহলে আমাদের টিমের তো সাইডে যাওয়ার দরকার নেই, আমরা বসেই তাদেরকে ওগুলো দিয়ে দিতে পারবো। এটা যদি ইমাম ভাই পুরো সাইড ওয়াইজ দিত তাহলে ভালো হইতো, কারণ নাহলে আমরা প্রত্যেকটা সাইডের জন্য তাকে আলাদা ইন্ডিভিজুয়ালি ফোন দেওয়া এটা একটা পেইন হয়ে যায় ভাইয়া। শ্যামল, যেটা হয় ওরা প্রতি মাসের 1 তারিখে আমাদের 17,000 সাইডে ওরা রিসার্চ করে দেয়, ওরা অটো রিসার্চ। ওরা এটা মানে তার মধ্যে 2-1টা মানে ওরা ম্যানুয়ালি কোনো রিসার্চ করে, এটা 17,000 সাইট যেটা সিস্টেম আছে, এটা 1 তারিখে অটোমেটিক রিসার্চ হয়ে যায়। তারপরে 2-1টা এরকম সমস্যা হয়, ওইটা ম্যানুয়ালি, এটা হয় না, এটা সাধারণত খুবই ফ্রিকোয়েন্সি খুবই কম। ওই জন্য বলতেছি 2-1টা হয় মাসে, ওইটা আমরা ফোনে জানি না। তারা অটো করে দিচ্ছে, এটার কোনো ডকুমেন্ট আপনাদের কাছে আসে কিনা এরকম যে তারা দিচ্ছে বা আপনারা জানেন এরকম আসছে? কারণ নাহলে তো ডকুমেন্ট বলতে এখন ওরা অনেক, আমরা বুঝবো কেমন করে আসলে এটা সিমের জন্য হচ্ছে কিনা। আমরা 7 মাস 6 মাস 7 মাস ধরে অফলাইন, তাই না? এখন এটা যদি সিমের ডাটার কারণে অফলাইন হয়, সেটা যদি আমরা 2-4টা এরকম বলতে পারি যে র্যান্ডম চেক করে যে এগুলা ডাটা কিনা, ডাটা সমস্যা আছে কিনা, তবে ডাটা ওরা চেক করে দেয়। হ্যাঁ, চেক করে ওরা মানে 1 তারিখে করে, 2-1টা এরকম মিস হয়ে যাইতে পারে, ডাটা সমস্যা হওয়ার কথা না। তারপরেও আমরা একটু 2-1টা প্রমাণ আমরা রাখার চেষ্টা করি, তাহলে আমি একটু ধরবো তাদেরকে যে আসলে আমরা কিভাবে চেক করবো যে এটার ভিতরে, তাহলে তো আমার সিম খুলতে হবে না, সাইট কোডটা আমাকে বলবেন যে এটা ডাটা চেক করে দেন, এটা ডাটা আছে কিনা। পাওয়া যাবে না, পাওয়া যায় না, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করবো? ওকে, আচ্ছা, এই যে দেখেন সব সাইটগুলি ওদের কাছে দিলেই তো ওরা দেখে দিতে পারবে যে কোথাও ডাটা মিসিং আছে কিনা, যত সাইটগুলি আছে।
আচ্ছা ওইটাও করা যাবে। আচ্ছা এখানে আমি যেহেতু প্র্যাকটিক্যাল ডাটা দেখাই, এই যে দেখেন এই যে ম্যাগনেটটা এর উপরে থাকে, এর ভিতরে উঠে এই বোল্টটা, এই যে এখান থেকে এই বোল্টটা বের হয়ে যায়, তখন এইটার মধ্যে ঢুকে যায়। হ্যাঁ এটা একটাই, এই বোল্টটা, এই যে এটা হচ্ছে, এইটাই হচ্ছে লক। হ্যাঁ আর এই যে এর মধ্যে কন্ট্রোলার বসে, আমি একটা সাইড থেকে, এই যে কন্ট্রোলার একটা সাইড থেকে, এই যে ফিউজ গুলা কেমন থাকে, এই যে দেখেন রেকটিফায়ার নেগেটিভ থেকে এই যে ঢুকেছে আর পজিটিভ, এই যে একটা ফিউজ, এটা টান মারলেই এর ভিতরে ফিউজটা দেখা যায় যে কিভাবে আছে। তো এইখানে একটা প্র্যাকটিক্যালি ছিল, আমি শেয়ার করলাম। তো সবাই বুঝতে পারছি তো যে আসলে সিমটা ইন্টারনালি কিভাবে থাকে। আমার মনে আশা করি সবার কিউরিওসিটিটা কমছে। আচ্ছা আমরা ওইদিকে যাই, আমাদের সময় তো দ্রুত চলে যাচ্ছে, আমার গুরুত্বপূর্ণ জিনিস তো বললি নাই এখন। আচ্ছা আমরা কোথায় ছিলাম? পিপিটিতে। আচ্ছা আমি পিপিটিতে একটু জাস্ট আবার গুরুত্ব করি, সবাই শুনতে পাচ্ছি তো না? আচ্ছা এবার আসি দ্রুত, তাহলে পাওয়ারটা দুইটা ফিউজ চেক করবো, এটা হলো পাওয়ার অন। দ্বিতীয় কেস কি হতে পারে, যে নেটওয়ার্ক এলইডি যেটা, সেটা অফ আছে। নেটওয়ার্ক এলইডি কি জিনিস? নেটওয়ার্ক এলইডি হচ্ছে যে এই যে নেটওয়ার্কের এই এলইডিটা, তার মানে এই যে এই এলইডিটা নেটওয়ার্ক, এটা যদি বন্ধ থাকে তাহলে কি হবে? তাহলে কেসটা হলো, ওই ক্ষেত্রে কি কি হইতে পারে, যে পাওয়ার এলইডি তো আমরা দেখলাম, নেটওয়ার্ক এলইডি অফ থাকলে তাহলে কি হবে, যে এখানে ডাটা, দুইটা জিনিস এখানে হইতে পারে। যদি কখনো দেখা যায় যে নেটওয়ার্কের এলইডিটা অফ আছে, তাহলে দুইটা কেস হইতে পারে এখানে। এক নম্বর হচ্ছে যে এইটাতে ডাটা সিমটা ফল্টি আছে, এক নম্বর কথা, ডাটা সিমটা সামহাউ ফল্টি আছে, একটা কেস। তাহলে ডাটা সিমটা ফল্টি কিনা এটা চেক করতে হবে, ওদেরকে ফোন করে ওদের সাথে এটা জানতে হবে। হ্যাঁ আর যদি ডাটা সিম ঠিক থাকে তাহলে বুঝতে হবে কন্ট্রোলারে ইন্টারনাল ফল্টি আছে। তাহলে এখানে দুইটা কেস, একটা হলো যদি কখনোই নেটওয়ার্ক এলইডি অফ থাকে, পাওয়ার অন আছে কিন্তু এলইডি অফ আছে, তাহলে বুঝতে হবে দুইটা কেস হতে পারে, ডাটা আছে কিন্তু ডাটা সিমটাই ফল্টি, এটা একটা মিন হইতে পারে। আর ডাটা সিমটা যদি ঠিক থাকে তাহলে বুঝতে, পাওয়ার অন ওয়ালে এলইডি ঠিক আছে, ডাটাও সিমটাও ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এটা কন্ট্রোলারে ইন্টারনাল ফল্ট। সবাইকে বুঝতে পারছি? এই যে নেটওয়ার্ক এলইডি যদি অফ থাকে তাহলে দুইটা কন্ডিশন হতে পারে। এখানে কোনো কারো কনফিউশন আছে? সিমে যদি ডাটা অ্যাভেলেবল না থাকে তাহলে কি নেটওয়ার্ক বাতি ঠিক জ্বলতে থাকবে? না, ডাটাটা পরে আসতেছি, পরে কেসটাতে। এইখানে যদি নেটওয়ার্ক এলইডি অন থাকে, ছবি দিছি বস, এটা কি আসলে কি সিমের সমস্যা না ডাটার সমস্যা দেখে বলতে পারবেন? আচ্ছা এই মুহূর্তে আছে প্রবলেম আর কি। কোন সাইডে যদি ডাটা থাকে তবুও নেটওয়ার্ক এলইডি ফল্ট যদি দেখাইতে পারে, ডাটা আছে তবুও এই ডাটা থাকলেও এই নেটওয়ার্ক এলইডি ফল্ট দেখাইতে পারে। ডাটার সাথে নেটওয়ার্ক এলইডির কোনো সম্পর্ক নাই, ক্লিয়ার? ডাটা থাকলেও নেটওয়ার্ক এলইডি অফ থাকতে পারে, সেই ক্ষেত্রে কনফার্ম হইতে হবে যে ডাটা সিমটাই ফল্টি আছে কিংবা কন্ট্রোলার ফল্টি আছে। এটা তারপরে কেসে যেটা পাওয়ার এলইডি অন আছে কিন্তু অনলাইন একটা এলইডি আছে না, যে আমরা দেখালাম অনলাইন এলইডি কোনটা, এই যে যেটা অনলাইন এলইডি অফ আছে, এটা অন আছে, এটা অন আছে, অনলাইন এলইডি অফ আছে, তাহলে কি কেস হতে পারে? তাহলে অনলাইন এলইডি হলে তাহলে বুঝতে হবে যে প্রথম কেসে বুঝতে হবে যে এটা লোকাল বিটিএস ডাউন আছে, বা নেটওয়ার্ক যে সিমের আন্ডারে এটা আছে, গ্রামীণ জিপি বাংলালিংক, সেই নেটওয়ার্ক বিটিএসটা ডাউন আছে কিনা সেটা আগে চেক করতে হবে যে ওই বিটিএসটা অন আছে কিনা, এক নম্বর। ওইটা যদি থাকে তাহলে হচ্ছে ডাটা প্যাক, এইটার সাথে হচ্ছে ডাটা প্যাক, মানে ডাটা অনলাইন এলইডি যা যদি অফ থাকে তাহলে বুঝতে হবে যে এখানে ডাটা প্যাক নাই, এইটা কিংবা নেটওয়ার্ক নাই। এই দুইটা কেস যদি ঠিক থাকে তাহলে তৃতীয়টাতে যাইতে হবে। এই এখন এটাও নেটওয়ার্ক ঠিক আছে, লোকালি বিটিএস আপ আছে এবং সিম এর প্যাকেজও ঠিক আছে, তখন বুঝতে হবে যে এটা কন্ট্রোলার ফল্টি। সহজ হিসাব, এই দুইটা কেস ঠিক থাকলে তাহলে বুঝতে হবে যে কন্ট্রোলার ফল্টি। আর যদি এই যে কোনো একটা সমস্যা থাকলে ওইটা রিপেয়ার করতে হবে, আর ডাটা প্যাকেজের জন্য ইমামকে ফোন করতে হবে। এই জায়গায় কারো কনফিউশন আছে কিনা?
আপনার প্রশ্ন থাকলে বলুন। ছবি দিয়েছি, এটা কি আমার ডাটা প্যাকেজ নাকি অন্য কিছু ইস্যু, কি করে বুঝবে একটু বলবেন? চ্যাট বক্সে দিছি, কোনটা চ্যাট কোনটা বক্সে দেওয়া আছে, চ্যাট আচ্ছা বক্সে দিছি বস। কি দিছেন এখানে এখানে এটা এটা নেটওয়ার্ক অফলাইন আছে, এটা আরএফআইডি কার্ডের দিকে আছে, এটা না শোনা যাচ্ছে? এইটা অফলাইন, জি ভাই, এটাই এটা হচ্ছে এটাই। অফলাইন, এটা হচ্ছে অফলাইন। এটা বুঝতে হবে যে এটা অফলাইন আছে। অফলাইন অফলাইন মানে হচ্ছে কন্ট্রোলারের ফল্ট। অফলাইনের কতগুলো সংখ্যা আছে, একটা এইটা যদি কখনো অফ থাকে তাহলে কতগুলা জিনিস হতে পারে। সিম ফল্টে হতে পারে, কন্ট্রোলার ফল্টে হতে পারে, ডাটা সিমের সমস্যা হতে পারে, কয়েকটা মিলে হচ্ছে এই জিনিসটা আসবে। পাওয়ার অফ আছে মানে সবগুলা, এইটা আসা মানে হচ্ছে পাওয়ার অফ আছে, পাওয়ার ডিসকানেক্ট আছে মানে ফিউজ পুড়ে গেছে, না হলে এটা সিম ফল্টে আছে, না লোকাল নেটওয়ার্ক সমস্যা আছে, মানে সবগুলা এখানে আসবে। আর এটা হলো আরএফআইডি কার্ড, আর এটা হচ্ছে লক, ডোর লকটা এটা মানে ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা মোবাইলের ইয়ে। আচ্ছা, এইটা দিয়ে যখন থাকবে না তখন বুঝতে হবে এখানে কয়েকটা কেস হতে পারে। তাহলে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, ফিউজ পড়ে যেতে পারে, তারপরে হচ্ছে সিমের সমস্যা থাকতে পারে, ডাটা থাকতে পারে, সব ক্ষেত্রেই এই জিনিসটা এইরকম হয়ে যাবে। বুঝা গেছে? এই ক্ষেত্রে কার্ড দিয়ে তো খুলবে, তাই না? কার্ড দিয়ে খুলবে, কিন্তু আরএফআইডি কার্ড এরকম আছে। আমরা যদি কখনো এই সাইডে এটা দেখি যে তার মানে হচ্ছে এইগুলা কার্ড তো খুলতেছে, কারণ কন্ট্রোলারে কার্ড দেওয়া তো খুলে, যে কার্ডটা ঠিক আছে, এই কার্ডটা ঠিক আছে। ওকে, আচ্ছা আমাদের সময় তো, আমার তো সময় স্বল্প, আমার তো যে টার্গেট ছিল সময় তো। আচ্ছা, তারপর আরএফআইডি কার্ড যদি না নষ্ট হয় তাহলে বুঝবো কি যে এলইডিটা মানে জ্বলতেছে না। আর ল্যাপটপে তো বুঝতেই পারবো যে এখানে ওই ফল্ট অ্যালার্ম, ওই যে সিস্টেমে ঢুকলে দেখা যাবে যে রিডার ফল্ট একটা অ্যালার্ম আছে, তখন এটা বুঝবো। এবার আসেন আমি একটু সেকেন্ড অপশনটা যাচ্ছি যে আই ইলেকট্রনিক্স কি করতে চাই। আই ইলেকট্রনিক্স যেটা করতে যাচ্ছে এখন সেটা খুবই সিম্পল। আমার দেখতে পাচ্ছি তো না, আই ইলেকট্রনিক্স আমাদের কাছে এটা শেয়ার করছে। এটা দেখা যাচ্ছে তো, ওয়ারেন্টি সাপোর্ট কিভাবে আমাদের দিবে, সবাই শুনতে পাচ্ছি? একটু রেসপন্স করে কি আমি আই ইলেকট্রনিক্স সাপোর্টটা কিভাবে, আই ইলেকট্রনিক্সের সাপোর্টটা আমরা কিভাবে পাবো সেটা ওরা আমাদেরকে একটা গাইডলাইন দিছে। সেক্ষেত্রে ওয়ারেন্টির মধ্যে ফিজিক্যালি ড্যামেজ হলে সেটা কভার করবে না, লাইটিং ড্যামেজ হলে কভার করবে না, মিস ইউজ হলে কভার করবে না। এখন তাদেরকে আমরা কিভাবে করবো, তারা একটা চেক লিস্ট দিছে আমাদেরকে। প্রথমে ওই চেক লিস্টটাকে সাইডে, যেগুলো আমরা অলরেডি কালেক্ট করে ফেলছি সেগুলা আমরা প্যাকেট করে পাঠিয়ে দেবো। আর যেগুলো নেক্সট টাইমে যেটা করতে হবে, তারা বলতে যাচ্ছে একটা চেক লিস্ট ফিল আপ করতে হবে। সেই চেক লিস্ট আমি দেখাচ্ছি কি বলতে যাচ্ছে, এবং ওই পার্টগুলো খুলে একটা প্যাকিং করে পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে স্টেপ। হ্যাঁ, স্টেপের মধ্যে কি বললো মিসইউজ মানে কি, তারা ওয়ারেন্টি দিবে না যদি আমরা নিজেরা ভাঙিয়া ফেলাই। লাইটিং মানে থান্ডার স্টর্ম বলে যদি হয়, ফিজিক্যাল ড্যামেজ ওগুলা বুঝতে পারছে। লাস্টের অপশনটা মিসইউজ বলতে কি, মিসইউজ মানে আমরা নিজেরা এটারে গোতা দিয়ে ভাঙছি আর কি, নিজেরা আমরা মিস হ্যান্ডেলিং করে হাত থেকে পড়ে গেছে, বা মানে নিজেরা মিসইউজ করে, মানে আমরা মিস হ্যান্ডেলিং করে এটাকে ঠিক নষ্ট করছি আর কি। মানে আমরা দেখা যাচ্ছে এটা ঠিক না করে ওই লক রাখে দিছি। লক কেন, ওই যে লক যে হোল্ড হয়ে থাকে কেন হয় জানেন, যে কন্ট্রোলার ঠিক আছে, সবই ঠিক আছে, ডোর ক্লোজ হয়ে আছে, কারণ কি ওই যে সিস্টেমে যে গর্ত আছে এবং গোল্ড আছে ওইটা আটকে গেছে, মরিচা পড়ে গেছে, ওর সাথে লেগে গেছে, ওটা একটু বাঁকা হয়ে গেছে অ্যালাইনমেন্ট, যার কারণে ওই লকটা আর মেসেজ দিলেও খুলে না। কারণ হচ্ছে লকটা ফেসে গেছে মানে লকটা তো বোল্টটা বের হয়, বেলটা বের হইলে তখন দেখা যাচ্ছে ওইখানে একটা দীর্ঘ সময় ক্লোজ থাকার কারণে ওখানে মরিচা পড়ে গেছে, পানিটা নিজে ঢুকে মরিচা পড়ার কারণে ওখানে লকটা আটকে গেছে। আমরা যদি ওই সময় তাহলে মরিচাটা ছাড়াই দিতে পারি, ক্লিন করে দিতে পারি, তাহলে হয়তো ওইটা খুলে যায়। এটা হচ্ছে লক ক্লোজ হয় না তখন। তো এখানে ওয়ারেন্টি ক্লেমে ওরা বলতে যাচ্ছে তাহলে এইটাকে প্যাকেট করে দিতে বলছে। তারা বলতে চায় এই যে কন্ট্রোলারটা আগে এরকম খুলে ফেলবেন, আনবক্স করবেন, এই যে লক হইলে লকটা টার্মিনালটা খুলে ফেলবেন, এই প্লেটটা খুলে ফেলবেন, তারপরে আরএফআইডি কার্ডটা এইটা খুলবেন না, এইটা সহ খুলে ফেলবেন, টান মারলে খুলে যাবে। তারপরে একটা বক্সে নেবেন, ওদের রিকোয়ারমেন্টে এরকম একটা ছোট বক্সের মধ্যে এইটা সবগুলা ঢুকাবেন,
যেগুলো যেগুলো ফল্টে আছে ঢুকিয়ে এরকম প্যাকেট করে উপরে সাইড কোডটা লিখে তাদেরকে পাঠায়, একটা বড় কার্টের মধ্যে যে কটা হয় পাঠাই দিন। এখন প্রশ্ন হলো যে আমরা এই প্যাকেট ছাড়া কিভাবে দেব? এখন অর্ডার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা যদি না দেন দেখা যায় যে কুরিয়ারে মিস হ্যান্ডেল হতে পারে, আমরা পলিথিন ব্যাগে দিলাম এগুলো নষ্ট হয়ে যেতে পারে। ওরা যদি এটা দেন তাহলে সুন্দর করে আমরা যে বাজারে হয়তো 5-10 টাকার মধ্যে কিছু এই পাওয়া যাবে, এগুলা বক্স, ছোট ছোট বক্স পাওয়া যায়, এগুলোর মধ্যে আমরা এটা সুন্দর করে রেখে এটা বক্স করে একটা ক্লোটিং করে আর একটা বড় বক্সের মধ্যে 4-5টা ঢুকে প্যাকিং করে ঠিকানা দিয়ে ইলেকট্রনিক্সের অফিসে পাঠিয়ে দিব। ঠিকানাটা দিব। প্যাকেট তো এখন বাজারে নাই ভাইয়া, এখন ওই দিন নাই। ওটা তারা যে ওরা, আমি ওই প্রশ্ন করছিলাম, ওরা বলছে যে তারা যে অর্ডার দিলে 10 টাকা করে অনেক পাওয়া যায়। আমি এটা নিয়ে কালকে অনেকক্ষণ কথা বলছি যে আমরা ওদেরকেই বলেন ভাইয়া, তারা যে এতগুলো লক লাগালো এই কার্টুন গুলা কই তারা পাঠাই দিক আমাদের জন্য, কুরিয়ার করে পাঠাই। কার্টুন গিয়ে থাকে এটা তো সাইডে ফালাই দিছে ওরা। এটা আমরা একটু ট্রাই করি, কারণ কি এটা চাপ দিলে হয়তো পাওয়া যাবে কিছু। আচ্ছা ওইটা নিয়ে কথা বলছি, তারপরে ওরা আপত্তি জানাইছে। আচ্ছা ওরা চেক লিস্টটা কি দিছে, আমরা চেক লিস্টটা দেখি। চেক লিস্টটা আমরা সাইডে যদি কখনো যাই, কখনো এই তালা ফল্টি কিনা, ওরা তখনই সাপোর্ট দিবে। চেক লিস্টটা আমরা ফিল আপ করে দিতে হবে। এই যে 2 পাতার একটা চেক লিস্ট আছে, 2 পাতার চেক লিস্ট মানে এই যে 5টা-7টা জিনিস আছে কন্ট্রোল, এগুলা মানে ফল্টি মানে ইয়েস আর নো দিতে হবে যে কোনটা ফল্টি, কন্ট্রোলার ফল্টি না নেটওয়ার্ক সমস্যা না অনলাইন ফল্ট, এটা কোনটাতে সমস্যা, বাতি জ্বলে সেটা দিতে হবে, RFID কার্ড ফল্টিং না দিতে হবে, এটা টিক মার্ক করে দিতে হবে। সবই টিক মার্কের খেলা। এখানে ভোল্টেজ মাইপার দেখতে হবে যে এখানে যদি কন্ট্রোলার ফল্টে থাকে, ওই যে আমি যে কথাগুলো, সেই ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ পাইতেছে কিনা, তারপরে এক্সটার্নাল ফিউজ সমস্যা আছে কিনা, ডিসি ভোল্টেজ পাইতেছে কিনা সেটা লিখতে হবে। সেটা একটা কন্ট্রোলার ফল্টে দিতে হবে। কন্ট্রোলার নেটওয়ার্ক ফল্ট থাকলে এন্টিনাটা প্রপার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এই লাইটটা চেক করতে হবে, কেবল টেবল ঠিক আছে কিনা এটা দেখতে হবে। কন্ট্রোলার যে নেটওয়ার্ক ফল্টে থাকে এগুলা ইয়েস আর নো বলে দিতে হবে। লক ফল্টে থাকলে ওই যে লকের টার্মিনাল ভোল্টেজ মাপতে হবে যে 12 থেকে 24 ভোল্টেজ লকের মাথায় আসছে কিনা, তারপরে কেবলিং গুলো ঠিক আছে কিনা, সেন্সরের কানেক্টিভিটি ঠিক আছে কিনা, কোনো ড্যামেজ আছে কিনা, ম্যাগনেটিক প্লেট মানে প্রপারলি ইনস্টল করা আছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক আছে, এগুলো দিতে হবে। রিডার ফল্টে থাকলে রিডার ওয়েটে কি বলতেছে ভোল্টেজ মাপতে হবে, রিডার প্রপারলি কানেক্ট আছে কিনা, কেবল টেবল ড্যামেজ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে দিয়ে একটা সাইন করে ওই বক্সের মধ্যে ঢুকায় এটা দিয়ে দিতে হবে। তার মানে আমরা যে চেক করে এটা পাঠাইছি, ওরা হয়েছে কি আসলে ওরা এখন আমাদেরকে পেন দিতেছে। পেন দিছে কেন? ওর আগে ধরেন 10 টাকা পাইতো, এখন তার রেট তাকে দিচ্ছি আমরা 5 টাকা। 5 টাকা নাই, তাহলে ওর তো ইনকাম কমে গেছে। মানে ঠিক আছে ভাইয়া, সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো তাদের কাছ থেকে ওয়ারেন্টি সাপোর্টটা প্রপারলি নিতে পারিনি। আমাদের রাজশাহী ক্লাস্টারে মাত্র একটা ছেলে দিয়ে কাজ করাইছে, আপনার হিউজ পরিমাণে প্রবলেম ছিল, এদিকে 5টা ঠিক করতে হতো, ওইদিকে 10টা থাকতো, তারা তো সাপোর্টই দিতে পারেনি আমাদের। এটার তাদের সারা বাংলাদেশে 25টা টিম ছিল, হ্যাঁ, এবং তারা বলতে চাচ্ছে যে তাদের 25টা টিম ছিল সারা বাংলাদেশে, এবং মানে 10টা ওয়েল্ডিং মেশিন ছিল। কখনো সাইডে যদি লক পাইসা যেত তাহলে ওইটা ওখানে থাকতো না, এখানকার টিম ওখানে দিয়ে কাজ করাতো, এখানকার টিম ওখানে দিয়ে কাজ করাতো, এরকম ওইভাবেই করতো আর কি আমার জানা মতে, বুঝছেন? সাপোর্ট পাওয়া যায় না, আমরা বিগর দিয়ে মানে মাত্র 30% ধরতে গেলে হয়তো সাপোর্ট পাওয়া গেছে, মানে বাংলাদেশে টাকা দিয়ে কাটাই দিয়েছে আমাদের। খুব বাজে অবস্থা ছিল। হ্যাঁ, এটা আসলে ওদের দোষটাই, আমাদেরও কিছু ল্যাগিং ছিল, আমরা ভেন্ডরকে ধরতে পারি না আসলে ঠিক মতো। হ্যাঁ, ধরতে পারি নাই। এখন যখন ধরার সময় হয়েছে আবার তো কিছু বলাও যায় না, ভেন্ডরকে তো কিছু বলতেও পারতাম না আমরা। সমস্যা তবে এসএমইউ থেকে আমাদের ওয়ে আউট, আমাদের ম্যানেজমেন্ট খোঁজার চেষ্টা করতেছি আমরা, কিভাবে এত বড় বাল্ক আকারে প্রবলেম গুলো রয়ে গেছে। হ্যাঁ, এসএমইউ এখন চ্যালেঞ্জ হয়ে গেছে। এখন ম্যানেজমেন্ট ঠিক না করলে অনেক সাইডে চুরি হয়, অনেক সময় বোঝা যায় না তো ভাই আসলে। আচ্ছা, আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখন সরি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি আবার এখন আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমার স্ক্রিনটা শেয়ারটা দেখেন। এখন যে জিনিসটা বলবো সেটা হলো
খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমাকে দেখা যাচ্ছে স্ক্রিনটা, আমাকে শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে, ভাই দেখা যাচ্ছে। শোনা যায়। সবার কাছ থেকে আমি যে ডাটাটা কালেক্ট করছি সেটা আমি অ্যাকুমুলেট করছি সারা বাংলাদেশের কোন সাইডে কোন সাইড ওয়াইজ কোন লক আছে, এটাকে আরো রিঅ্যারেঞ্জ করে আপনাদের সাথে একটু পরামর্শ যাচ্ছি যে আমি এটাকে আবার একটু ভেরিফাই করাবো কিভাবে। দেখেন এই ডাটা আমার স্ক্রিনটা তো দেখাচ্ছে, হ্যাঁ সবাই একটু মনোযোগ দেই। এখানে 22,382টা সাইট আমি নেটওয়ার্কে পাইছি, আমাদের এই 34টা জোনে 8টা ক্লাস্টারে। এখানে আমি অনেক কিছু ডাটা নিয়ে আসছি যাতে করে সবাই একটা সাইডে যখন ভেন্ডর বা আমরা মুভ করি ওই সাইটে আমি এটা অনলাইনে নিয়ে আসবো। অনলাইনে মানে আপনাদেরকে একটা পাওয়ার বিআই বা পাওয়ার অ্যাপে দিয়ে দিব অ্যাক্সেস, আপনারা একটা সাইডে জাস্ট সাইট কোড দিবেন, ওই সাইডে কে আছে বাঙালি না জিপি, কার কি প্রোফাইলের লক আছে, চাবি আছে, সব একটা সাইট কোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল থেকে পেয়ে যাবেন যে ওই সাইটে কোন চাবি নিয়ে ঢুকতে হবে। অর্থাৎ ওই ডাটা বেসটা আমরা বানাতে যাচ্ছিলাম, সবার কাছে আমি ডাটা ফিডব্যাক নিছি, আবার কিছু কাজ আছে সে কারণে আমি একটু শেয়ার করি। এখানে 22,382টা সাইট আমাদের নেটওয়ার্কে পাইছি, যদিও একটু কম হবে। এখানে ইজি কোডও নিয়ে আসছি আমি সবগুলা 80 সাইট, তার মধ্যে এখানে 80 সাইট 3,136টা 80 সাইট আছে। মানাজিরের পিএম রিপোর্টে 21,700 এতগুলা সাইট আছে, সেটাও নিয়ে আসছি। কোন জোন আন্ডারে এটা আছে, ক্লাস্টারে আছে, এই সাইটে কি টাইপের, এটা মানাজি রিপোর্ট থেকে নিয়ে আসছি। কোন টাইপের কাস্টমার, এবি হাইটেক না এটি না বিএল না জিপি, এই যে সাইটের টাইপটা নিয়ে আসছি। এখানে ম্যানেজ সাইট এটাও নিয়ে আসছি, ডেল ম্যানেজ না জিপি ম্যানেজ, শুধু এই দুইটা নিয়ে আসছি বড়। এটা টাটা থেকে নিয়ে আসছি। আমার 1,075টা ম্যানেজ সাইট আছে, আর আমাদের হলো 10,293টা সাইট। এই লেটেস্ট ডাটা অনুযায়ী আমাদের সাইট গুলো আছে এবং কিভাবে আছে দেখেন, আমি এটাও নিয়ে আসছে প্লাস দিয়ে, এবং সবার উপকার হবে একটা সাইডে এখন 100% অ্যাকুরেট ডাটা এবং প্লাস দিয়ে আমি একটু একটা সাইডে যদি মনে করেন সবাইকে আমি এটা শেয়ার করব, যার কারণে আমি একটু সবাইকে ধরেন এইটা আছে একটা সাইডে ধরেন 3টা অপারেটর আছে এবং প্লাস করে দেখেছি যে বিডি কম আছে, আম্বার আছে, এএনডি আছে, এরকম ভাবে জিপি বিএল সব এখানে সবই আছে। অতএব এই ডাটা বেস থেকে আপনারা কোন সাইডে যদি যান ওই সাইডে কোন 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 আছে, ধরেন একটা সাইডে এইটা দিলাম, তাহলে এখানে টিবিএল আছে, বিডি কম আছে, সামিদ আছে, এটা 100% ওকে। অতএব এইভাবে একটা সাইডে 10,273টা কলো আমি নিয়ে আসছি। এটা এই সাইডে আমাদের নেটওয়ার্কে এখন 13,281 সাইডে এসএমই লক আছে আমাদের অনলাইন ডাটা বেঞ্চে, সেইটাও আমি নিয়ে আসছি। কোন সাইডে আছে সেটাও নিয়ে আসছি, এবং আমাদের নেটওয়ার্কে অ্যাক্সিস এবং ব্লুটুথ লক কোথায় আছে সেটাও আমি আমাদের ডাটাবেস থেকে নিয়ে আসছি। 9,000 7,900 এটাও আপনার হেল্প হবে। এখানে ইনডোর না আউটডোর এটা একটা নিয়ে আসছি যে সাইটটা। এইবার আসেন এগুলা লাগে কারণ এটা আমি এইগুলা আগেকার আমি দিয়েছিল, এটা আমি একটু এখানে আমি যেটা করছি আপনাদের কাছে, আমাকে শোনা যাচ্ছে তো না? একটু সাউন্ড দেই আমাকে শোনা। আচ্ছা, এখানে সবার কাছে আমি একটু পরামর্শ চাচ্ছি আপনাদের কাছ থেকে। সবার কাছে যে ফিডব্যাকটা আমি নিছি সেখানে যেটা হইলো যে আমি যেভাবে চাইছিলাম ওইভাবে আপনাদের ফিডব্যাকটা আমি আবার এখানে একটু রিঅ্যারেঞ্জ করে বসাইছি। এখানে দেখেন আমার এই জিনিসটা আমার পারপাসটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই ডাটাবেসটা আরেকটু ফাইন টিউনিং করে আমরা এটা অনলাইনে এটা কনভার্ট করব। সেখানে দেখেন প্রথম যে কলামটা এখানে 15,400 এতটা ফিডব্যাক পাইছি, এখানে ই.কো রুম। এখন আমি তো একটা সাইডে এসএমইউ লগ আছে কিনা, কোন কলো আছে, ম্যানেজ সাইট কিনা, আউটডোর ইনডোর সবই বুঝতেছি, অ্যাক্সেস আছে কিনা সবই বুঝতে। এখন আমার কিন্তু একটা সাইডের তালা চাবি আমি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কি ধরনের তালা চাবি থাকতে হবে। তারপর যে ফিডব্যাকটা আপনারা দিচ্ছেন এখানে কিন্তু আরো সাইট অনেক খালি আছে, আমার 22,000 সাইটের মধ্যে 15,400 এতটা। এখন ই.কো রুম এখানে বলতে বোঝাচ্ছি যে ই.কো রুমের বা ক্যাবিনেটের কি সেটা দিতে বলছে। এখানে যে সাইট কোডটা আছে চাবির প্রোফাইল দিয়ে দিবেন, দেওয়া হয়েছে। এবং যদি ম্যানেজ সাইট থাকে, ম্যানেজ সাইট বলতে এখানে জিপি ম্যানেজার বিএল ওদের চাবির প্রোফাইল, আমরা অনেক সময় ওদের চাবি তো আমরা ম্যানেজ করি, হ্যাঁ ওইটা কি ধরনের ওদের চাবি লাগে আমরা অ্যাক্টিভ ম্যানেজ করি, অনেক সময় মেইনটেনেন্স করি ম্যানেজ সাইডে, ওদের চাবি প্রোফাইলটা আনার চেষ্টা করবে। তাহলে এইটা হলো এইটা। দ্বিতীয় হচ্ছে মেইন গেট। মেইন গেটের চাবি প্রোফাইলটা বুঝাচ্ছি যে আমরা সাধারণত আউটডোর সাইডে গ্রিলের একটা গেট থাকে, আর রুফটপে
ছাদে ঢুকতে একটা চাবি থাকে, আর বাউন্ডারি গেট থাকে যে পার্টিতে, এই তিনটাকে আমরা মেইন গেট বলতেছি। তাহলে এটার একটা চাবি থাকতে পারে। এখন এইটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আমি কোনটাকে কি মিন করতেছি, এটা আগে বললে ভালো ছিল আমার। এখন থার্ড হচ্ছে ই.কো ব্যাটারি ক্যাবিনেট। ই.কো ব্যাটারি ক্যাবিনেট অনেক সময় দেখা যায় যে ব্যাটারি ক্যাবিনেট একটা সেপারেট একটা ক্যাবিনেট, ই.কো রুমে ঢুকলাম, ঢোকার পরে ব্যাটারি একটা সেপারেট ক্যাবিনেট, সেখানে কি চাবি আছে সেটাও যদিও এখানে অনেকজন ফিডব্যাক দিছে, কিন্তু যেগুলো বাকি আছে সেটা দেব। ই.কো ব্যাটারি ক্যাবিনেটের যদি আলাদা সেপারেট কোনো ব্যাটারি ক্যাবিনেট থাকে সেটা চাবি কি প্রোফাইল সেটা দেব। আর এটা হচ্ছে শুধু এটি, যেমন এখানে আছে যে এটি সাইডে অনেক সময় যে ধরেন এই যে এরকম থাকে, আমরা পাইছি যে ঢাকায় এরকম দিয়েও থাকে। তো এটি চাবির আপনার চেষ্টা করেন যে এটির একটা চাবি প্রোফাইল লেখা যায় কিনা, পারলে দেখবেন সেটা দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে জিপির ক্যাবিনেট। কি জিপি ক্যাবিনেট হচ্ছে অনেক সময় জিপি একটা আউটডোরের ভিতরে একটা সেপারেট ক্যাবিনেট নিয়ে থাকে, সেটা একটা চাবি মেনটেন হয়। অনেক সময় ইনডোর সাইডেও দেখা যায় যে জিপি আছে কিন্তু ক্যাবিনেট নাই, কিন্তু ইনডোরে ই.কো চাবি দিয়ে ঢুকে। সেক্ষেত্রে এখানে বলতেছিলাম যে যদি জিপির ক্যাবিনেটটা যদি কমন থাকে ই.কোর সাথে, যে ই.কো চাবি দিয়ে ঢুকলে জিপির ক্যাবিনেট আমরা পেয়ে যাচ্ছি বা একই, বা ব্যাটারি একই, এটার ব্যাটারি ক্যাবিনেট আর জিপির ব্যাটারি ক্যাবিনেট একই, তাহলে এই যে ব্যাটারি ক্যাবিনেট বা ই.কো ক্যাবিনেটটাই এখানে জিপির এখানে লিখে দিই। এখানে আমরা চাচ্ছি যে জিপি যে অ্যাক্সেস আমরা দিচ্ছি জিপির ক্যাবিনেটে, জিপির যদি নিজস্ব ক্যাবিনেট থাকে সেটা এসএমইউ থাকলে এসএমইউ লিখবেন। যদি এসএমইউ অ্যাপ্লয় দুইটা থাকে, এসএমইউ প্লাস অ্যাপ্লয় কি দিলেন, এসএমইউ প্লাস অ্যাক্সেস দিলেন, প্লাস দিয়ে লিখবেন। প্লাস দিয়ে কিভাবে লেখে সেটা হচ্ছে এরকম, যে ধরেন একটা সাইডে যদি প্লাস দিয়ে আপনি লিখতে চান, এই যে ধরেন এইটা এরকম, যে এই প্লাস দিয়ে এরকম করে বুঝাই দিবেন, তাহলে দুইটা চাবি আছে ওই ক্যাবিনেট খুলতে, অ্যাক্সেস প্লাস এসএমইউ, অ্যাক্সেস প্লাস অ্যাপ্লয় এরকম। তো এই যে জিপি ক্যাবিনেটটা মানে বুঝতে পারছেন কিনা, যে জিপি ক্যাবিনেট বুঝাচ্ছি যে জিপির যে ক্যাবিনেটটা খুলতে যে চাবি প্রোফাইলটা লাগে সেটা লিখবেন। যদি সেটা ই.কোর সাথে কমন থাকে তাহলে ই.কোর প্রোফাইলটা এখানে লিখে দিতে হবে। এমন হয়েছে যে এবার যে ফিডব্যাকটা নিয়েছি, দেখা যাচ্ছে যে জিপির, আমি যদি এখানে যাই, আমি এই যে জিপির সাইড আছে ৩৩০০, এখানে টোটাল সাইড আছে ৫৭২১টা জিপি কোলো আছে, এখানে মাত্র ৩৩৪৫টা সাইডের চাবি প্রোফাইল পাইছে, বাকিগুলা কিন্তু আমরা পাই নাই। আমি কালার করে দিছি যে এই যে এই কালারের সাইডে জিপি কোলো নিছে। এখন এইটা যে ফাঁকা আছে, ফাঁকাগুলো পূরণ করে দিবে। যদি এখানে দেখা যাচ্ছে এসএমইউ থাকে তাহলে এসএমইউ লিখতে হবে, যদি ই.কো চাবি দিয়ে এইগুলো তাহলে ই.কোটা লিখতে হবে। মানে এইটা আমাকে এই যে বাকিগুলা এই ৫০০০ মধ্যে বাকিগুলা একটু পূরণ করে দিবেন। বিএল এর ক্ষেত্রে একই জিনিস, বিএল যেরকম বিএল যদি সেপারেট কেবিনেট থাকে সেটা লিখবেন, আর যদি কমন থাকে ই.কোর সাথে তাহলে ই.কো চাবিটাই এখানে লিখে দিবেন। এরকম টিবিএল এর ক্ষেত্রে লিখবেন, আর জেনারেল রুম থাকলে লেখা, এমডি থাকলে যদি থাকে। আপনি বলেন তো আমার এই জিনিসটাতে বুঝতে কারো কোনো মানে কনফিউশন আছে কিনা? আমার যে এটা হলো হবে কি, আমি আপনাদের লাইভটা একটু ইজি করতে চাই কিভাবে, এটাকে আমি অনলাইনে আপনাদের দিয়ে দিব। জাস্ট আপনারা সাইট কোড লিখবেন, ওই সাইটটাতে কোন প্রোফাইল জিপির জন্য কি আছে, ই.কোর জন্য কি আছে, সব আপনারা ওই 1 মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা ওই সাইটে ওই চাবি নিয়ে, এখন যেমন হজবর হলো জানতে হয় কোথায় কোন চাবি নিয়ে যাব, কি সমাচার, আপনারা এখন কোন ডাটাবেস দেখতে হয় বা ভুল হয়, ওই ক্ষেত্রে যদি না হয়, তখন ওই জাস্ট আপনি মোবাইলে ক্লিক করবেন সাইট কোড, ওই সাইডে কি চাবি লাগবে কার জন্য আপনি পেয়ে যাবেন। এখন একটু বলি তো এখানে মানে কারো কোনো ফিডব্যাক বা পরামর্শ আছে কিনা? ভাই এই ফাইলটা যদি আমরা দেওয়ার পরেও যদি কোনো সময় দেখা যাচ্ছে ভুল ত্রুটি হলো বা অনেক সাইডে চুরি হয়, লক টক চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনার ওই অফলাইনে যদি কোনো একটা মানে চেঞ্জের একটা অপশন থাকে, নতুন লক লাগছে, আমরা ওর মধ্যে ঢুকে ওটা একটু চেঞ্জ করে দিয়ে সেভ করে দিলাম। ওইটা আমরা দিব, ওইটা চেঞ্জের, জি জি হ্যাঁ ওইটা সবারই দিব না, ওইটা হলো জোন মানে যারা কি পয়েন্টে যারা পার্মানেন্ট এমপ্লয়ীদের ওই অ্যাক্সেসটা থাকবে, যারা একটা সাইডে এডিট করতে হবে তাদেরকে একটা এডিট করতে হবে, মানে এডিট করার একটা ডাইনামিক থাকে, এডিট করব আর চেঞ্জ করে দিতে হবে, সাইডে যা চেঞ্জ করে দিতে হবে, সেটা সবার দিব না, পার্মানেন্ট স্টাফদের মধ্যে ওইটা সাইডে চেঞ্জ করতে হবে। এটা আমরা এটা করতে যাচ্ছি। এখন যেটা হলো আমার যে থিঙ্কিং দেয় একটু আপনারা, আমি এটা আবার সবাইকে শেয়ার করবো, এইটা আমি সব ডাটা নিয়ে আসছি, আপনারা যে এই যে বাকি ঘরগুলা পূরণ করা বাকি আছে জোন ওয়াইজ ক্লাস্টার ওয়াইজ, আপনারা বাকিগুলা আরেকটু কষ্ট তো হয়েছে, সবাই ফিডব্যাক দিচ্ছেন, এখানে সবার ফিডব্যাক আমি নিয়ে আসি।
এখন এই যে আমার যে থিঙ্কিং, আগে তো ধরেন দেখা যাচ্ছে এইটার ফিডব্যাক এখানে চলে গেছে, এখানে বুঝতে অসুবিধা হয়েছে আমার যে থিঙ্কিং আমি চিন্তা করছি। কারো কি বোঝার কোনো প্রবলেম আছে যে আমি ডাটাবেসটা কিভাবে বানাতে যাচ্ছি? সবাই কি বুঝতে পারছি? যদি কারো ফিডব্যাক থাকে ভালো হয়েছে ভাই, খুব সুন্দর একটা ফাইল। আর একটু এটা ভালো আমরা অফলাইনে চলে গেলে ওই পাওয়ার বিআই তে দিলে আমাদের জন্য সবার জন্য আরো ভালো হবে। হ্যাঁ সবাই দিয়ে দেব। দ্রুত আমি আজকে এই মেলটা ফরওয়ার্ড করব, সবাই আবার একটু রিভাইজ করে এটার মধ্যে বাকি যে ডাটাগুলা ফাঁকা আছে ওগুলা, এখানে সব ডাটাই আছে, অতএব এসিবি আছে না, কোলো আছে না, সব আমি দিয়ে দিচ্ছি। অতএব আপনাদের হেল্প হবে যে এটা চাবিটা কি হইতে পারে, বা টিমের মাধ্যমে একটু আবার একটু রিভাইজ করে কোথাও কোনো ভুল আছে কিনা। এটা হচ্ছে ই.কো, এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে ব্যাটারি ক্যাবিনেট ই.কো, আর এটা হচ্ছে এটি, শুধু এটি, এখানে কোনো রবি ই.কো আসবে না। আর এটা হচ্ছে বিএল এর চাবি প্রোফাইল কি, বিএল, জিপি এবং টিবিএল তিনটে নিয়ে আসছে আর কি। এখানে যদি বিএল এর এমন হয়, আমি বারবার একটা জিনিস বলি যে বিএল এর দেখা যাচ্ছে আমরা অনেক সময় ফাঁকা রাখছি কি যে এটা তো চাবি না, এটা ই.কো চাবি, তাহলে ই.কো চাবি প্রোফাইলটা এখানে বসাই দিবে যে এটা ই.কো যে যেটাতে ঢুকে বিএল এ একই জিনিস, কমন রেক্টিফায়ার, কমন ব্যাটারি, তাহলে ওই চাবি প্রোফাইলটা এখানে বসাই দিতে হবে। কিংবা দেখা যাচ্ছে একটা রুম আছে, রুমের মধ্যে ইনডোরে ঢুকছেন, ওর ভিতরে বিএল আছে একটা ক্যাবিনেট, তাহলে ওই ইনডোরে যে ই.কো যে চাবি প্রোফাইলটা আছে এই যে এইটাই ওখানে বসাই দেবে। তাহলে ফাঁকা রাখা যাবে না। মানে যতগুলো বিএল কলো আছে, ধরেন এখানে বিএল কলো যদি আমি আনি, বিএল কলো ধরেন বিএল কলো, আমি বিএল কলো এই যে এখানে কালার দিয়ে রাখছি, এখানে আমাদের বাংলাদেশ নেটওয়ার্কে 5264টা বিএল কলো আছে, এই যে এই কালারে আছে। এখন সবগুলা ফিল আপ করতে হবে, এখন সবগুলা 2209টা ফিল আপ আছে, বাকিগুলা এখন ফিল আপ হবে কেমন করে, এই যে সিমি লিখতে হবে, অ্যাক্সিস লিখতে হবে, বা এখানে কি ধরনের লক আছে বাকিগুলা দিয়ে ফিল আপ করে, তাহলে আমি এই ডাটাবেসটা যখন 100% সবগুলো ঘর পূরণ হয়ে যাবে, তখন আমি একটা অনলাইনে আমরা ভালো একটা ডাটাবেস দিয়ে আমরা অনলাইনে রান করতে পারবো। এখন আমি 7 দিন আবার আপনাদেরকে সময় দিব, সবাইকে আবার আজকে মেল দিয়ে দেবো, সবাই আবার একটু কষ্ট করে আপনাদের জেডিএমদের সাথে সহযোগিতা করে আপনারা এই বাকিগুলা ফিল আপ করে একবার যদি দিতে পারেন, আমার মনে হয় লাইফটা আমরা কিছু ইজি করতে পারবো চাবির ক্ষেত্রে। হ্যাঁ, আর এই ডাটাবেসটা হয়ে গেলে আমরা যেটা হবে যে আমরা ডাটাবেসে বুঝতে হবে যে কোথায় কি ধরনের লোকাল, মানে আমরা তখন চাবি নিয়ে খেলতে পারবো যে কোন চাবিটা স্ক্যারসিটি আছে বা শর্টেজ আছে, কোন চাবিটা আমি চাবি ডাটাবেসে বানাইছি, এটাও নিচে, ওটা আমি দিয়ে দেবো, ওটা চাবির যে একটা ফিডব্যাক নিছি, কোন সাইডে আমাদের কয়টা কোন প্রোফাইলে চাবি আছে, ওই ডাটাবেসটা আমি সবাইকে শেয়ার করে দেবো, যাতে করে সবাই কার কাছে কি চাবি আছে সবাই বুঝতে পারে। সব মিলাইয়ে যাতে করে আপনারা অন্তত চাবি লক নিয়ে জন্য অন্তত এই একটু বোঝা আমাদের একটু কমে আর কি। এই চাবি নিয়ে আমি তো জন্য দেখছি যে আসলে চাবি মেনটেন করতে যে অনেকে হিজিবিজি অবস্থা, যে কার কাছে কোনটা আছে, কোন প্রোফাইল আছে, দেখা যায় একটা সাইড নিয়ে গেছে, ওই প্রোফাইল ওই চাবি নাই ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গাটা দিয়ে স্মুথ করার জন্য, এত কষ্ট করার জন্য চেষ্টা করতেছি। আপনারা কষ্ট করছেন, আর একটু আমাকে কোঅপারেশন করেন 1 সপ্তাহ, তাহলে আমরা এই ডাটাবেসটা ফাইন টিউনিং হইলে আমরা এটা অনলাইনে এটা ঠিক করে দেবো আপনাদের। তাহলে একটা ইজি একটা ডাটাবেস সবার কাছে অ্যাক্সেস হয়ে গেল, আমরা অপারেশনটা স্মুথ হবে আর কি। এখন বলেন, আমার এই ছিল শর্টকাটে, যদিও আমার এই টাইম 11:30 পার হয়ে গেল, কারো কোনো পরামর্শ সাজেশন থাকলে একটু বলি। যে এই যদি আমি মেলের মিটিং এর শেষে এই পিপিটি টিপিটি যা দেখছেন ডকুমেন্ট সব দিয়ে দেবো, এবং এই ডাটাবেসটাও শেয়ার করবো, এবং লগের ডাটাবেস সবই স্টেপ বাই স্টেপ 3টা মেলে যাবে। প্রথমটা দিব যে কিভাবে পিপিটি এবং প্লাস হচ্ছে ওয়ারেন্টি সাবমিট কিভাবে পাবেন, সেটা একটা মেল দিয়ে দেবো। তারপরে এইটার ডাটাবেসটাও দিব, সাথে করে আপনারা ফিডব্যাক ঠিক করে দিবেন। তৃতীয়টা দিব হচ্ছে একটা লকের চাবি ডাটাবেস আমরা বানাইছি, আমাদের নেটওয়ার্কে 10-12 হাজার চাবি আছে, কোন সাইডে কোন সাইডে কোন জোনে কোন কার কাছে কোন চাবি আছে, কোন প্রোফাইলে কয়টা চাবি আছে কোন জোনে, ওইটা একটা ডাটাবেস আমরা বানাইছি। ওইটাও আমরা সবাইকে শেয়ার করে দেবো, যাতে করে আপনারা নিজেরাও মেনটেন করতে পারেন এবং এইটাও মেনটেন করতে পারেন, তাহলে আপনাদের মানে লাইফটা ইজি হবে আর কি। আর কারো কোনো এখন যদি কোনো পরামর্শ সাজেশন থাকে একটু বলতে পারেন, আমরা 2-4 মিনিট 2-4 জনের কথা যদি কারো আমাদের নেটওয়ার্কে তো প্রচুর লোকাল লোক আছে, এগুলো নিয়ে কি কোনো চিন্তা করছেন কিনা? রাইট, আমি স্টেপ বাই স্টেপ আমার প্ল্যান হচ্ছে 2000 এই যে মানে ডিসেম্বরের পর ইনশাআল্লাহ বেঁচে থাকলে আমি একটা ফিডব্যাক নিব, লোকাল লক কার কোটা আছে এটার একটা ফিডব্যাক আপনারা প্রাইমারি তৈরি করে রাখেন। আমি যারা ফিডব্যাকটা চাইলে আপনার কোন সাইডে লোকাল লক আছে এইটার একটা ফিডব্যাক আমি কালেক্ট করে ম্যানেজমেন্টকে প্লেস করব। আমাদের নতুন লক একটা পারচেজের জন্য এগ্রিমেন্ট হয়েছে, এটাকে বলে প্যাডলক। হ্যাঁ, এটা প্রোফাইল লকই,
কারণ এখন এক্সিস্টিং যে লকটা আছে যেটার প্রাইস কি জানেন, আপনারা একটু ধারণা দিই, কারণ জানা দরকার আছে আমাদের। ধরেন আমি এটা আনঅফিসিয়ালি বলি সবাইকে, দেখেন মজার খুব ব্যাপার, একটা এক্সিস লকের দাম 35,000 টাকা, এসিমি লকের পুরো সেটের দাম 35,000 টাকা, একটা এক্সিস লকের কি চাবি 13,500 টাকা দাম, চাবিটার দাম। একটা অ্যাবলয় লকের চাবির দাম 11,500 টাকা। তারপরে হচ্ছে একটা এক্সিস লকের দাম বলছি না 30-35,000 টাকা। তারপরে চাবিটা, শুধু এক্সিস লকের চাবিটার দাম হচ্ছে 13,500 টাকা। এসিমি লকের দাম হচ্ছে 30,000-32,000 টাকা, বুঝলেন? এখন এই যে একটা এক্সিস লক আপনারা দেখা যায় যে চাবিটা ভাঙে গেছে, এখন এই চাবিটা ঠিক করতে গেলে বা এটা চেঞ্জ করতে গেলে একটা চাবির দাম হচ্ছে 13,500 টাকা। চিন্তা করা যায়, মানে চাবির দাম বেশি না? প্রাইস কত? একটা অ্যাপ্লাই লকের চাবির দাম 11,500 টাকা। মানে আমরা চিন্তা করছি, আমি একটা জাস্ট ধারণা দিলাম। এখন আমরা যেটা করতেছি, এখন নতুন করে যে লকটা হচ্ছে 2,000 টাকার মধ্যে আমরা চাবি লক টক সহ আমরা একটা লক, একটা আমাদের এই যে টিম একটা ভেন্ডর সিলেক্ট করছে, অথবা মানে নতুন একটা প্রোফাইল লক, তো 2,000 টাকার মধ্যে আমরা হয়ে যাবে। তাহলে আমরা 13,500 টাকাতে চাবি কিনতে যাবো কেন? এখন এই সুযোগে আমরা ফিডব্যাক, এই কথাগুলো যদিও আমার বলা উচিত হলো না, তারপরেও বললাম, যেহেতু আপনারা জাস্ট একটা অ্যাজাম্পশন, যাতে করে আপনাদের থিঙ্কিং ক্যাপাসিটিটা যে আসলে চ্যালেঞ্জটা কোথায়, এই চ্যালেঞ্জটা জাস্ট শেয়ার করার জন্য আমি জাস্ট বলাটাও ঠিক হলো না। তারপরে বললাম যে আসলে আমরা কত চ্যালেঞ্জে আছি। হ্যাঁ, আমার হাতে 2,000 এক্সিস চাবি আছে, আপনি কার্টুনের মধ্যে 2,000, যেগুলো নষ্ট। হ্যাঁ, রুবেল হয়তো দিচ্ছে এটা ঠিক করে। এখন এইটা ম্যানেজমেন্টকে আমি গত মাসে 1,000 চাবি চাইছি ম্যানেজমেন্টের কাছে। ম্যানেজমেন্ট আমাদেরকে মেল দিচ্ছে যে একটা চাবির দাম হচ্ছে 13,500 টাকা। কয় কোটি টাকার চাবি লাগবে জানেন? মাথা নষ্ট। হ্যাঁ, বুঝে না কেমন লাগে। এখন যেটা হলো যে ওই নতুন যে লকটা আমাদের এগ্রিমেন্ট আছে, আমরা লোকাল যেসব লক আছে, যেগুলো ওল্ড লক আছে, যেগুলো যে আগেকার, যেগুলো চাবি এখন আর নাই, আগেকার যে লক গুলা ছিল ওগুলোর ভেন্ডর, দেখেন আমাদের আগে একটা ভেন্ডর ছিল ইউনিটি। এই ইউনিটি ভেন্ডর সেটা এখন আর নাই। সেটা যে আগেকার যে লক গুলা ছিল এবিসিডি, সেই লকের চাবিও নাই, তালাও নাই, এগুলো আমরা এখন আর বানাইতে পারি না। তারপর ওই ভেন্ডরও নাই। নতুন আছে সিকিউরিটি একটা কোম্পানি, এখন ওই ভেন্ডর, ওই ইউনিটি ভেন্ডরই আমাদের, তার কোম্পানি নেই এখন, সেই কোম্পানি নাই। মানে ক্লাসিক ওই চাবিগুলা, ক্লাসিক বা যে অ্যাপলয়ের, এটা ইউনিটি ভেন্ডর একটা ছিল, সেই ইউনিটি এখন ওই নাই, ওই ভেন্ডরই কোম্পানি নাই। এখন ওই চাবি আমরা চাইলেও দিতে পারি না, বানাইতে পারি না, কিনতে পারি না, একটু চ্যালেঞ্জ। এখন আসেন নতুন যে ই.কো দিয়ে একটা চাবি প্রোফাইল আছে না, সিকিউরেক্স, এই চাবি আমার কাছে আছে, প্লাস হচ্ছে এটা আমার চ্যালেঞ্জ আছে, এটার মধ্যে আমার প্রোফাইল 1 2 3 লেখা নেই। এইটারও চাবির দাম আছে, একটা চাবির দাম 11,000 টাকা। তো এইটা যাই, এখন যেটা করব, লোকাল লকের আপনারা ডাটা যেগুলো দিবেন, লোকাল লক আমরা যেটা করব, আমি ডাটা ফিডব্যাকটা কালেক্ট করার পরে ম্যানেজমেন্টকে প্লেস করব যে এতগুলা লোকাল লক আছে, এটা আমরা চেঞ্জ করতে চাই প্রোফাইল লক দিয়ে। তো ওইটা প্রজেক্ট আমরা নিব। লোকাল লক কোন জায়গায় আছে? সাইড করে দিয়ে লোকাল লকের ডাটা একটা দেবা। হ্যাঁ, এইটা আমরা সবাই একটা ডাটাবেস বানিয়ে রাখি। লোকাল লকের একটা ডাটা, এইটা আমি একটা মেল দিব, মেলে কোন কোন জায়গায় লোকাল লক আছে। রনি শোনা যাচ্ছে? আচ্ছা, অনেকে ধৈর্য সহকারে 20 জন আসছেন, সরি আমি আজকে অনেক সময় নিয়ে ফেললাম, আসলে আমার কিছু করা ছিল না। আমি এই মিটিং গুলো আরো আমার ফ্রিকুয়েন্টলি করলে হয়তো আমরা স্মুথ হইতাম, আমরা আসলে আমি ডিলে করে ফেললাম। যে মিটিং গুলো আমরা যদি আরো আগে করতে পারতাম, আরো আমি হয়তো আপনার স্মুথ হইতো। যাক, আমরা মাঝে মধ্যে মিটিং করবো, এই আপনার চাবি নিয়ে কোথায় কি চ্যালেঞ্জ আছে, দেখি কতটুকু আমরা হেল্প করতে পারি আপনাদেরকে। এখন যেটা হলো, আমাকে একটু হেল্প করেন কয়েকটা বিষয়। একটা হলো যে ওয়ারেন্টি গুলো আপনারা, তাহলে আমি মেল দিলে ওগুলা প্যাকিং টেকিং করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, আমি মেল অ্যাড্রেস দিয়ে দেবো। আর হচ্ছে ডাটাবেসটা ঠিক করে দেন। তারপরে হলো যে লোকাল লকের যে ডাটাবেস ওটাও চাবো, ওইটা আপনারা একটু দিবেন। আর এই টোটাল সিস্টেম যা যা বললাম, এগুলো সব ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এইটা হলো আমার টার্গেট। এটা আশা করি। আর কারো কোনো কথা আছে? এখানে একটা জিনিস বলে রাখি, সবাইকে যখন পাইছি 20 জনকে, ডিসেম্বর নাগাদ তো আমি পাওয়ারের উপর একটা ট্রেনিং দেবো। যারা ইন্টারেস্টেড, আমি একটু স্কোপ পাইলাম, সবাই একটা টোটাল টেলকো পাওয়ার সিস্টেমের উপরে আমি একটা সেশন, আমার একটা প্ল্যান আছে।
পুরো প্যাকেজ আর কি, যারা আমরা কাজ করি টোটাল টেলকো পাওয়ার সিস্টেমের উপর আমি একটা সেশন নেওয়ার প্ল্যান আছে আমার, ওটা নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ ডিসেম্বরে আপনাদের সবাই দাওয়াত রইলো। আর যদি কখনো আমি মানে এরকম সবাইকে কানেক্ট করতে চাই, সবাই একটু থাকার চেষ্টা করেন। আমার স্বল্প জীবন অভিজ্ঞতা থেকে আমি একটা সেশন নেওয়ার প্ল্যান আছে আমার, টেলকো পাওয়ার সিস্টেম টোটাল, এখানে সোলার সিস্টেম, পাওয়ার সিস্টেম, জেনারেটর ডিজাইন থেকে শুরু করে সাব স্টেশন ডিজাইন, জেনারেটর ডিজাইন, কেবল ডিজাইন, সোলার সিস্টেম কিভাবে ডিজাইন করা যায়, আরএমএস ডিজাইন, প্রত্যেকটা একটা সিলেকশন কিভাবে করবে, প্রত্যেকটা জিনিস আমি নিয়ে আসবো। তো খুব গুরুত্বপূর্ণ যে যারা আমার ইঞ্জিনিয়ার আছে ব্যাকগ্রাউন্ড, বেশ ইলেকট্রনিক্স বা যারা কাজও করতেছি তাদের তো হেল্পে কাজে দিবে, এটা আমার প্ল্যান আছে, আমি কাজ করতেছি ইনশাল্লাহ। বেঁচে থাকলে তো ডিসেম্বরে দেবো, এটা আমার একটু জাস্ট এক্সট্রা ইনপুট দিয়ে রাখলাম যেহেতু একটা সেকেন্ড উইকের মধ্যে দিয়ে, কারণ লাস্টের দিকে তো অনেকে ছুটি চলে যায় অনেক সময়, ডিসেম্বর তো তো অনেকে পাবে না। তো আমার সবার ইনভাইটেশন থাকলো যে সবাই চেষ্টা করেন, কারণ তাহলে হয়তো একসাথে অনেক জিনিস একসাথে আপনারা পাবেন, তো সুবিধা হবে আপনাদের জানার। মানে আমার টেলকো পাওয়ার সিস্টেমের তো অনেকে ট্রেনিং নিছে, অনেক সিস্টেম, আমি একটু আলাদাভাবে চিন্তা করছি যে প্রত্যেকটা জিনিস আপনি কিভাবে চিন্তা করে যে এই জিনিসটা কিভাবে আমি এইটা, ধরুন একটা কেবলও যদি দেই, যে কেবলটা আমি কত আরএম এর এখানে লাগতে পারে, আমি যদি এই ট্রান্সফরমার বসাতে চাই, ট্রান্সফরমার কত কেবিএ লাগতে পারে, জেনারেটর আসলে 30 কেবি এখানে ঠিক আছে না ঠিক নাই, তারপরে ধরেন রেকটিফায়ার ক্যাপাসিটি এটা 14 কিলোওয়াট ঠিক আছে না ঠিক নাই, হ্যাঁ আরবি কত পাওয়ার লাইন নিয়ে দরকার আছে, হ্যাঁ প্রত্যেকটা বিষয় আপনার সিলেকশন, হ্যাঁ সাবস্টেশন কত ক্যাপাসিটি হইতে পারে, আমি একটু মানে খুবই সংক্ষেপে থাকবে কিন্তু টুটা পয়েন্টে থাকবে, যে এই পয়েন্টগুলো যদি আপনারা জানেন আপনার কারো কাছে দ্বারস্থ হইতে হবে না যে আপনি এটা কিভাবে করবো, তাহলে একটা মোটামুটি এরকম একটা চিন্তা আমার আছে আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে, কে একজন ফোন করছে, সালাম। ওকে, একটা কল আসলে আমি মনে হয় আমরা আর কারো কোনো কথা না থাকলে আমরা শেষের দিকে চলে যাবো ইনশাল্লাহ। আর কারো কোনো ফিডব্যাক থাকলে বলি, আর নাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি। কারো কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে বলি, অনেক সময় নিয়ে ফেলছি, সরি সরি, আমি আধা ঘন্টা 25 মিনিট সময় বেশি নিয়ে ফেলছি, আসলে কমিটমেন্ট ব্রেক হয়ে গেছে আর কি। কারো কোনো কথা থাকলে বলতে পারি ইনশাল্লাহ, নাহলে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার মনে হয় কারো কোনো কথা নাই, আমরা আজকে ক্লোজ করি, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ সবাই তাহলে ভালো থাকি ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করি ইনশাল্লাহ, সবাই সুস্থ থাকি, সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই জ্বালা যন্ত্রণা আছে। আসসালামু আলাইকুম।
রিপ্লেসমেন্ট নেই